তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরও 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে বলেন, যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কী ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এমনকি যে ওই নির্বাচনে যে ঐক্যফ্রন্টে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের গায়েবী মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল, প্রার্থীদেরকে রাজপথে তাদের কর্মীদেরকে মারপিট করে জখম করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল এবং এসব বিষয়ে যারা নির্বাচনে ছিল তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছিল এবং তার দপ্তরে গিয়েও অভিযোগ করেছিল, সেগুলিও তিনি কোনো ধরনের সমাধান করছেন কিনা এবং এই বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা সর্বশেষ, এবং তিনি এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কীভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি গতকালও বলেছি যে কোনো একটি মামলায় আমাদের যে সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে, এই আইনে যদি কোনো ব্যক্তি একজন ইনফরমেন্ট যদি কোনো ল এনফোর্স এজেন্সি অথবা কোনো থানায় গিয়ে যদি কোনো একটা ইনফর্ম করে তখন দায়িত্বশীল যিনি থাকেন তিনি একজনকে ইনভেস্টিগেশন অফিসার হিসাবে নিযুক্ত করেন। তিনি ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি যে বিষয়গুলো তার নজরে আসবে সেই বিষয়গুলি তিনি নিয়ে আসবেন। তিনি ইনভেস্টিগেশন করতে গিয়ে যে ঘটনাগুলি তার সামনে আসবে সেই হিসাবে তিনি সেগুলির দিকে অগ্রসর হবেন এবং তদন্ত করবেন। এটা তার সম্পূর্ণ তার স্বাধীনতা আছে এবং তিনি যখন রিমান্ড প্রার্থনা করবেন তখন তিনি ওই বিষয়গুলো আদালতের কাছে তিনি উপস্থাপন করবেন এবং দরখাস্ত দিয়েও বলবেন যে এই কারণে আমাকে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে হচ্ছে এবং এই তদন্তের স্বার্থে এগুলি কখনো ডিসক্লোজ করা হয় না, কারণ ডিসক্লোজ করা হলে তদন্তে ব্যাহত হইতে পারে এবং তদন্তে ব্যাঘাত ঘটবে। সেই জন্য যখন পুলিশ রিপোর্ট দেওয়া হয় তখন সেগুলি জানতে পারবেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তার এই স্বাধীনতা আছে। আর ওনারা যেটা বলছেন যে রাষ্ট্রদ্রোহ যে মামলা, যে সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে এই আওতায় তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে এটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে এবং এখন এই মামলা আমরা বলেছি যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। তার কারণ যদি আপনি কারো বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা যখন আপনি দায়ের করেন তখন আপনার বিরুদ্ধে স্যাংশনের প্রয়োজন হয়। আর যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন, তদন্ত করার পরে যদি সেই রাষ্ট্রদ্রোহী বিষয়টা তার নজরে আসে এবং তার তদন্তে আসে তখন তিনি যদি চার্জশিট দাখিল করবেন তখন তিনি স্যাংশন নিয়ে তিনি তার চার্জশিটটি দাখিল করবেন। এটা আমরা বলেছি, এখন এটার কোনো প্রয়োজন নেই। এইভাবে উনি যে আইনটা বলেছেন সেই আইনটা হলো যখন আপনি নতুন করে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা ফাইল করবেন তখন আপনাকে স্যাংশন নিতে হবে। আর যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে যদি রাষ্ট্রদ্রোহ বিষয়টা অন্য একটি মামলা
তদন্ত করতে গিয়ে যদি তিনি রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রই তো হয় না, অন্য যে কোনো মামলা মনে করেন যে কোনো মামলার বা যে কোনো ধারাও যদি চলে আসে, তখন তিনি যখন চার্জশিট দাখিল করবেন, তখন তিনি যদি মনে করে তিনি যদি রাষ্ট্রদ্রোহী মামলায় চার্জশিট দেন, তখন তিনি স্যাংশন নিয়েই তিনি এই চার্জশিট দাখিল করবেন।